জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে গ্রুপ সি গ্রুপ ডি মক টেস্ট সেরা 45টি প্রশ্ন উত্তর। ঠিক আছে, তো অলরেডি আমরা একটি যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এন্ড ডি এর যে মক টেস্ট, ফার্স্ট মক টেস্ট এই চ্যানেলটা প্লে লিস্টে আপলোড করা আছে, এবং তাছাড়া যে জিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সাবজেক্টিভ অধ্যায় ভিত্তিক আলোচনা সেটাও প্লে লিস্টে দেওয়া আছে, সেটা তোমরা অবশ্যই সেখানে দেখে থাকবে। এবং সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওর জন্য, পরবর্তী মক টেস্ট জন্য। এবং প্রত্যেকটি যে প্রশ্ন আছে সেগুলো বাছাই করা বিভিন্ন পিওয়াইকিউ, ইভেন অলসো একদম ডাব্লিউবি এসএসসি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রয়েছে সেই পরীক্ষার একদম উপযোগী প্রশ্ন, সেগুলো তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো চলো শুরু করা যায়। প্রথম আমরা তিনটা সেকশন করেছি। একটা পার্টে থাকছে আমাদের সেকশন 1 থাকছে জিকে, যেখানে 15টি প্রশ্ন থাকবে, তারপরে থাকবে ইংলিশ, তারপরে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তাহলে তাহলে প্রথম প্রশ্নতে আমরা চলে যাই। দেখো, আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, যে বাংলার বলা আছে যে প্রথম বাংলার ব্রিটিশ গভর্নর কে ছিলেন। তাহলে প্রথম বলা আছে বাংলার প্রথম ব্রিটিশ গভর্নরের কথা বলা আছে, জাস্ট এইটুকু মনে রাখতে হবে যে ব্রিটিশ গভর্নর, ঠিক আছে, গভর্নর জেনারেল বলেনি। তাহলে এই যদি গভর্নরের শুধুমাত্র গভর্নরের কথা বলে, তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি রবার্ট ক্লাইভ। ঠিক আছে, তাহলে বাংলার প্রথম গভর্নরের কথা যদি বলে, তাহলে সেটা হয়ে যাবে কি রবার্ট ক্লাইভ। ঠিক আছে, তাহলে এটা এটা আমাদের মনে রাখতে হবে যে শুধু বাংলা। তাহলে এক্ষেত্রে একটা হোমওয়ার্ক বা কোশ্চেন দিয়ে রাখলাম, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম যেটা আছে, এই যে বাংলার প্রথম গভর্নর আমাদের পেয়ে গেলাম কি রবার্ট ক্লাইভ। ঠিক আছে, এরপরে আসছি 2 নম্বর প্রশ্ন। এই 2 নম্বর প্রশ্ন বলছে ভারতের আয়তন অনুযায়ী বৃহত্তম রাজ্য কোনটি, অর্থাৎ এরিয়া ওয়াইজ লার্জেস্ট স্টেট যদি বলে ইন্ডিয়ার, তাহলে আমরা জানি এরিয়া ওয়াইজ লার্জেস্ট স্টেট হচ্ছে কোনটা, রাজস্থান। ঠিক আছে, রাজস্থান। তাহলে সঠিক উত্তর হচ্ছে গো, অর্থাৎ রাজস্থান। ঠিক আছে, এরপরে আসছি এই যে এরিয়া ওয়াইজ লার্জেস্ট স্মলেস্ট এরকমই একটা হিস্ট্রি পলিটিক্যাল ফিচার অফ জিওগ্রাফি পলিটিক্যাল ফিচার অফ ইন্ডিয়া, সেটা এই চ্যানেলটারই প্লে লিস্টে দেওয়া আছে, সেটা অবশ্যই দেখলে সেখান থেকে মোটামুটি এই যে জিকে রিলেটেড যে প্রশ্ন আছে সেগুলো অবশ্যই করতে পারবে। তো সেই ভিডিওটা অবশ্যই দেখবে, ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এরপরে আসছে 3 নম্বর। দেখো, এখানে বলা হচ্ছে যে ভারতের সংবিধান কার্যকর হয় কোন তারিখে। তাহলে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কার্যকর। ঠিক আছে, গৃহীত যদি বলতো তাহলে হতো অন্য, কিন্তু এখানে বলা আছে কার্যকর। তাহলে কার্যকরের যদি কথা বলে, তাহলে সেটা হয়ে যাবে কোনটা, 26শে জানুয়ারি 1950। তাহলে অপশন সি। ঠিক আছে, অর্থাৎ গ। ঠিক আছে, 26শে জানুয়ারি 1950। এবার যদি বলা হয় যে গৃহীত অর্থাৎ অ্যাডপ্টেড, তাহলে এই অ্যাডপ্টেড কবে হয়েছিল। ঠিক আছে, এখানে অপশন দেওয়া আছে অ্যাডপ্টেড, যেটা দেওয়া আছে এই অ্যাডপ্টেডটা তোমরা জানাবে যে অ্যাডপ্টেড কবে হয়েছিল। ঠিক আছে, তাহলে ভারতের সংবিধান যেটা হয় কার্যকর হয়েছিল 26 জানুয়ারি 1950, কিন্তু যেটা অ্যাডপ্টেড বা গৃহীত হয়েছিল সেটা কবে হয়েছিল সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, এই যে মক টেস্ট আছে, এগুলো তোমরা অবশ্যই নিজে থেকে করার প্রথমে চেষ্টা করবে, ভিডিওটাকে পজ করে দরকার হলে, এবং যেগুলো পারবে না সেগুলো লিখে রাখবে, এবং যেগুলা বলা হচ্ছে। তাহলে আমরা 4 নম্বর প্রশ্ন আমরা দেখে নেবো। তাহলে এই যে 4 নম্বর প্রশ্ন আছে, রুপি, অর্থাৎ এই যে রুপি আছে, এই রুপি মুদ্রা প্রথম চালু করেছিলেন কে। ঠিক আছে, তাহলে এই যে রুপি মুদ্রা প্রথম চালু করেছিলেন শেরশাহ সূরি। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি শেরশাহ সূরি, শেরশাহ সূরি। ঠিক আছে, তাহলে অপশন এ। তারপর আসছে 5 নম্বর। বলা আছে পশ্চিমঘাটকে আর কি নামে ডাকা হয়, অর্থাৎ পশ্চিমঘাট যেটা আছে এই পশ্চিমঘাটের অপর নাম কি। তাহলে পশ্চিমঘাটকে আমরা জানি কি সহ্যাদ্রি বলা হয়। ঠিক আছে, সহ্যাদ্রি। ঠিক আছে, এই সহ্যাদ্রি পর্বতমালা যেটা আছে এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। এই যে ওয়েস্টার্ন ঘাট যেটাকে আমরা বলছি, এই ওয়েস্টার্ন ঘাটের অপর নাম হচ্ছে সহ্যাদ্রি। নেক্সট আসছি আমরা। আচ্ছা, অর্থবিল। এই যে বলা আছে অর্থবিল, অর্থাৎ অর্থবিল বলতে মানি বিল। ঠিক আছে, অর্থবিল অর্থাৎ মানি বিল। তাহলে এই মানি বিলটি কেবল কোথায় পেশ করা হয়, তাহলে বলছে কোথায় পেশ করা যায়। তাহলে আমরা জানি যে মানি বিল যেটা আছে এই মানি বিল শুধুমাত্র লোকসভায় পেশ করা হয়। ঠিক আছে, লোকসভায় পেশ করা হয়। তাহলে এটা হলো খ। ঠিক আছে, তাহলে এটা তোমরা জানাবে যে মানি বিল যেটা আছে এটা আর্টিকেল নাম্বারটা জানাবে। ঠিক আছে, এই যে মানি বিল যেটা আছে এই মানি বিলের আর্টিকেল নাম্বারটা জানাবে, আর্টিকেল নাম্বারটা তোমরা কমেন্টে জানাবে। তাহলে 6 নম্বর যেটা হচ্ছে এটার উত্তর হচ্ছে লোকসভা। ঠিক আছে, এরপরে 7 নম্বর। এই যে 7 নম্বর যেটা আছে, যে গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তাহলে এই যে গদর পার্টি, তাহলে এটা গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে এটা আমরা জানি কবে
কোথায়, সান ফ্রান্সিসকো ইন ইউএসএ, ঠিক আছে, সান ফ্রান্সিসকো ইউএসএ। তোমরা এটা জানাবে যে গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা কমেন্টে তোমরা জানাবে কবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই যে ভিডিওগুলো যেগুলো কোশ্চেন এক্সট্রা করে দিচ্ছে, এগুলো যদি জানো তো অবশ্যই কমেন্টে জানাবে, না জানলে এটা জেনে রাখবে, তাহলে হয়তো তোমাদের এটা প্র্যাকটিস করাও হয়ে যাবে, সাথে সাথে যে বিভিন্ন কোশ্চেন আছে এই রিলেটেড কোশ্চেন তোমাদের ডিসকাসও সাথে হয়ে যাবে। তাহলে কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট আসছি, আচ্ছা এখানে বলা হচ্ছে যে 3 রত্ন সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক আচরণ কোন ধর্মের নীতি। জাস্ট একটু উল্টো করে বলা আছে যে 3 রত্ন অর্থাৎ যেটাকে ডক্ট্রিন বলা হয়, 3 ডক্ট্রিন, ঠিক আছে। তাহলে এই 3 ডক্ট্রিন যেটা আছে কি কি, সম্যক দর্শন, ঠিক আছে, সম্যক জ্ঞান রাইট নলেজ যেটাকে আমরা বলছি, এবং সম্যক আচরণ রাইট কন্ডাক্ট। তাহলে এই যেটা আছে এটা কোন ধর্মের এটা ফিচার, তাহলে আমরা জানি যে এটা হচ্ছে জৈন ধর্মের যেটা মেন 3টি ডক্টরিনের কথা বলা হয়, সেটা হচ্ছে জৈন ধর্মের মেন 3টি ডক্টরিনের মধ্যে এটা হচ্ছে সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক আচরণ। তাহলে এটা হচ্ছে জৈন ধর্মের নীতি, জৈন ধর্মের নীতি। এটা তোমরা জানাবে যে জৈন ধর্মের শেষ তীর্থঙ্করের নাম কি, ঠিক আছে, জৈন ধর্মের শেষ তীর্থঙ্করের নাম কি, এটা কমেন্টে জানাবে, তীর্থঙ্করের নাম কি, ঠিক আছে। এরপর আসছি, আচ্ছা এখানে আছে রাজ্যপালকে কে নিয়োগ করেন, রাজ্যপালকে নিয়োগ কে করেন, তাহলে অ্যাপয়েন্ট কে করেন রাজ্যপালকে, তাহলে আমরা জানি রাজ্যপালকে কে নিয়োগ করেন, অপশন বি অর্থাৎ খ রাষ্ট্রপতি, ঠিক আছে, অপশন খ অর্থাৎ রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। এরপরে এই যে 10 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে, বলা আছে যে দক্ষিণের গঙ্গা, ঠিক আছে, নামে পরিচিত নদী কোনটি, অর্থাৎ দক্ষিণের গঙ্গা বলা হয় কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়, বা হ্যাঁ গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া যদি বলি তাহলে গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া বলা হয় দক্ষিণের কোন নদীকে, তাহলে আমরা জানি দক্ষিণের গঙ্গা নামে পরিচিত হচ্ছে গোদাবরী, ঠিক আছে। দক্ষিণের গঙ্গা বলা হয় কোন নদীকে, গোদাবরী নদীকে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখতে হবে, দক্ষিণের গঙ্গা যদি বলা হয় তাহলে সেটা হয়ে যাবে গোদাবরী। এরপরে আসছি 11 নম্বর, এই 11 নম্বর প্রশ্ন বলা আছে যে ভারতের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি, তাহলে ভারতের বৃহত্তম যদি সেচ প্রকল্পের কথা বলা হয় তাহলে সেচ প্রকল্প হয়ে যাবে কোনটি, এটা হচ্ছে ভাখরানাগাল বাঁধ, অপশন সি অর্থাৎ গ, এটা হচ্ছে ভাখরানাগাল বাঁধ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে অপশন সি। সে ভারতের বৃহত্তম সেচ প্রকল্প যদি কথা বলে সেটা হয়ে যাবে ভাখরানাগাল বাঁধ। এরপরে আসছি আমরা 12, এখানে বলা আছে যে রাষ্ট্রের নির্দেশ মূলক তত্ত্ব বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটাকে আমরা বলি কোন দেশের সংবিধান থেকে গৃহীত, এটা আমাদের মনে রাখতে হবে যে রাষ্ট্রের নীতি নির্দেশমূলক তত্ত্ব যেটাকে আমরা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলছি, এটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত, তাহলে এটির সঠিক উত্তর, তাহলে এই যে বিভিন্ন মূলক তত্ত্ব যেটাকে আমরা বলি যে সোর্স, এই যে বিভিন্ন দেশের আমাদের যে সংবিধানে যে বিভিন্ন সোর্স আছে সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, সেটা কীভাবে, এটা সম্পর্কে আমাদের পলিটির প্রথম ক্লাস যেটা আছে যে ভারতীয় সংবিধানের পটভূমি, সেটা এই চ্যানেলটারই প্লে লিস্টে আপলোড করা আছে, একদম খুব সুন্দরভাবে সাজানো আছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, প্লে লিস্ট দেওয়া আছে। তো আমরা সেই যে ভিডিওটা আছে সেই ভিডিওটারও লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাহলে সেটা সেখান থেকে দেখে থাকলে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করতে পারবে। তাহলে প্রথমে সেই ভিডিওটা অবশ্যই দেখে থাকবে এবং তারপরে এখান থেকে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এই যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল, এটা নেওয়া হয়েছে কোথা থেকে, আয়ারল্যান্ড থেকে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড। এরপরে আসছি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা যেটাকে আমরা বলি কি ইসরো, ঠিক আছে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা যেটাকে আমরা বলি ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়, তাহলে এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। আচ্ছা জিকে পার্টেরও এরকম সেম আছে, বিভিন্ন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় আছে, বিভিন্ন অর্গানাইজেশন নাম এবং তাদের হেডকোয়ার্টার, সেটা সম্পর্কেও ভিডিও আছে আমাদের, সেটা আমাদের প্লে লিস্টে দেওয়া আছে, সেটারও ভিডিও আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে, যে বিভিন্ন যে সংস্থা আছে তাদের হেডকোয়ার্টার। তাহলে আমরা এখানে দেখতে পেলাম ইসরো হেডকোয়ার্টার হচ্ছে কোথায়, বেঙ্গালুরু, ঠিক আছে। এরপরে আসছি ইউনেস্কো, তাহলে এই যে আছে ইউনেস্কোর ফুল ফর্ম কি, ঠিক আছে, তার ইউনেস্কোর সম্পূর্ণ নাম হচ্ছে আমরা জানি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের অপশন বি, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে। তাহলে এটা হলো সঠিক উত্তর। 15 নম্বর আমরা দেখি, এখানে 15 নম্বর বলা আছে ওজোন স্তর, যেটাকে আমরা ওজোন লেয়ার বলি, ঠিক আছে, ওজোন লেয়ার, এটা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত, তাহলে এই ওজোন লেয়ারের কথা যদি বলি যে বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত, তাহলে সেটা হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। তাহলে অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার যেটা আছে এটা হচ্ছে বায়ুমণ্ডলের, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত, ঠিক আছে। এরপরে আসছে আমরা সেকশন
মানে 2 নম্বর সেকশন যেটা আমরা বলছি ইংলিশ আছে, এখানে 15টা কোশ্চেন থাকবে। তাহলে এটাতে আমরা দেখছি ইংলিশ। এখানে বলা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ যে 4টে ওয়ার্ড দেওয়া আছে রিসিপ্টের, এই 4টি ওয়ার্ডের মধ্যে কোনটি সঠিকভাবে লেখা আছে। তাহলে আমরা জানি এটা তো হবে না, তাহলে এটা সঠিকভাবে যেটা লেখা আছে সেটা হচ্ছে অপশন বি। সেটা তোমরা দেখবে একটু ভালো করে, RECEIPT রিসিপ্ট, ঠিক আছে। তাহলে এটা হবে অপশন বি, ঠিক আছে। এরপরে আসছি চুজ দ্য সিনোম, অর্থাৎ সমার্থক শব্দ যেটাকে বলছি আমরা, সিনোনিম অফ ব্রেভ, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে ব্রেভ যেটা আছে অর্থাৎ যে সাহসী আমরা যেটাকে বলি, এর যে সঠিক যে সমার্থক শব্দ কোনটি হবে। তাহলে এই যে কাওয়ার্ড যেটা আছে, এটা কাওয়ার্ড মানে তো আমরা জানি ভীরু, ভয় পাওয়া। তাহলে এটা কি, এটা হচ্ছে তার অ্যান্টোনিয়াম। তাহলে ভ্যালিয়ান্ট, উইক, টিমিড। টিমিড মানে হচ্ছে সাই, অর্থাৎ লজ্জিত বা এরকম ল্যাক অফ কনফিডেন্সকে টিমিড বলে। উইক মানেও দুর্বল। তাহলে এগুলো সবই হচ্ছে তার অ্যান্টোনিয়াম। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি ভ্যালিয়ান্ট, ঠিক আছে। এটা হয়ে যাবে এর সিনোনিম, ঠিক আছে। এরপরে আসছি আমরা 3 নম্বর, হি ইজ ড্যাশ, হি ইজ অ্যাফ্রেড অফ দ্য ড্যাশ। তাহলে এই যে অ্যাফ্রেড অফ দ্য ডার্ক আছে, তাহলে এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হয়ে যাবে কি অফ, অ্যাফ্রেড অফ। কারণ হচ্ছে অ্যাফ্রেড অফ যখন লাগবে, অ্যাফ্রেডের সাথে যদি অফ লাগে তাহলে সেটা ডিনোট করে কি কে, ফিয়ারকে ডিনোট করে, ঠিক আছে। ফিয়ার অর্থাৎ ভয়কে ডিনোট করে। তাহলে এক্ষেত্রে অ্যাফ্রেডের পর কি বসবে, অফ বসবে, ঠিক আছে। অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, অর্থাৎ সে অন্ধকার যেটা আছে সে অন্ধকারকে ভয় করে। এরপরে আসছি আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ভাউস। তাহলে এটাকে আমাদেরকে কি বলতে, প্যাসিভ ভাউস করতে হবে। তাহলে প্রথমে আমাদের এখানে দেখতে হবে দে আর ওয়াচিং দ্য মুভি, ঠিক আছে। তাহলে এই যে এটা আছে প্রেজেন্টে আছে, তার মানে কি যে ভাউস চেঞ্জ করবো সেটা অলমোস্ট সেটা অবশ্যই থাকবে কিসে, প্রেজেন্টে থাকবে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কি আছে অপশান বি, কারণ এটা কন্টিনিউয়াস আছে তো আমাদের কি লাগবে, বিং লাগবে। তাহলে এই যে অবজেক্ট যেটা আছে, অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসছি, দ্য মুভি, যেহেতু মুভিটা একটা কথা বলেছে তাহলে ইজ লাগছে, দ্য মুভি ইজ, যেহেতু কন্টিনিউয়াস আছে তো এক্সট্রা করে কি লাগছে বিং, আর এটার V3 লাগবে। তাহলে ওয়াচ বাই, সাবজেক্ট যেটা আছে সেটা অবজেক্ট হবে, কনভার্ট হয়ে যাবে কি দেম। তাহলে দ্য মুভি ইজ বিং ওয়াচড বাই দেম, ঠিক আছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছি আচ্ছা স্পট দ্য এরর। এখানে যেটা বলা আছে যে এই যে লাইনটা আছে, এই লাইনটার মধ্যে ভুল কোথায় আছে সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। 4টে অপশান দেওয়া আছে, হি ডু নট কপি, যেরকম কি হি ডু নট লাইক কপি। তাহলে এক্ষেত্রে কোথায় ভুল আছে, তাহলে এক্ষেত্রে আমরা সোজা দেখতে পাচ্ছি এই ডু যেটা আছে এই ডুটার ভুল আছে। কারণ কি হি এটা কিসের বলা আছে, নর্মাল রেগুলার কোনো একটা সেন্টেন্সের কথা বলা আছে, এবং হি যেটা আছে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে সেটা হয়ে যাবে কি হি ডাজ নট লাইক কফি। তাহলে এক্ষেত্রে যে ডু যেটা ছিল সেই ডুটা ছিল ভুল, তাহলে সেই জায়গায় হয়ে যাবে কি ডাস হবে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি ডু, যেটা ভুল আছে। এরপর আসছি 6 নম্বর প্রশ্ন, বলছে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এই যে কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ যেটা আছে সেটা করতে হবে। যেরকম বলা আছে কোয়েশ্চেন কি আছে, সি সেড আই এম টায়ার্ড, সি সেড আই এম টায়ার্ড। তাহলে এটা কি হয়ে যাবে, এই যে আমাদের অপশন হয়ে যাবে সি সেড দ্যাট সি ওয়াজ টায়ার্ড, ঠিক আছে। তাহলে অপশন বি, তাহলে এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে কি এর সঠিক উত্তর। এরপরে আসছি আমরা এই 7 নম্বর, চুজ দ্য কারেক্ট কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এখানে কম্পারেটিভ ডিগ্রির কথা বলা আছে। তাহলে কম্পারেটিভ ডিগ্রির কথা যদি বলে তাহলে বলা আছে দ্য রোড ইজ ড্যাশ দেন দ্যাট ওয়ান। তাহলে আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি কি হবে, কম্পারেটিভ যেহেতু এখানে দেন আছে অলরেডি, তাহলে এক্ষেত্রে মোর দেন তো আর হবে না, তো শুধুমাত্র হয়ে যাবে কি দ্য রোড ইজ বেটার। কারণ বেটারটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, কারণ কি গুড পজিটিভ ডিগ্রি, বেটার আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি বেটার, তাহলে এখানে হবে বেটার, ঠিক আছে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য রোড ইজ বেটার দেন দ্যাট ওয়ান, ঠিক আছে। কোশ্চেন নম্বর 8 আসছি, এখানে বলা আছে ফাইন্ড দ্য কারেক্টলি পাঞ্চুয়েটেড সেন্টেন্স। তাহলে এই যে পাঞ্চুয়েটেড সেন্টেন্স আছে এটা কারেক্টলি যেটা আছে সেটাকে আমাদের বলতে হবে কোনটা। তাহলে এক্ষেত্রে আমরা জানি যে কমা তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে কোটেশন লাগবে। তাহলে এক্ষেত্রে কমা বলতে শুধুমাত্র অপশন বিতে আছে, তাহলে এটা হয়ে যাবে সি সেড কমা তারপরে ইনভার্টেড কমা যেটা আছে কোটেশন যেটা আছে সেটা লাগবে লেটস গো, ঠিক আছে। তাহলে অপশন বি। তারপরে আচ্ছা কোশ্চেন নম্বর 9 বলা আছে চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম।
তাহলে প্লুরাল ফর্ম বলা আছে, কার প্লুরাল ফর্ম? ক্যাকটাস। তাহলে আমরা জানি ক্যাকটাসের প্লুরাল ফর্ম হচ্ছে ক্যাকটি, ঠিক আছে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছি ফাইন্ড দ্য ইরর। তাহলে এক্ষেত্রে আবার ইরর ফাইন্ড করতে বলেছে, যেরকম বলেছে যে ইচ অফ দ্য বয়েজ হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক। তাহলে এক্ষেত্রে আমরা সোজা দেখতে পাচ্ছি যে ভুল যেটা আছে সেটা কোথায় আছে? হ্যাভে আছে। কারণ কি? কারণ হচ্ছে ইচ যেটা আছে এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে এই যে হ্যাভটার যেটা আছে এটা হবে ভুল। তাহলে এটা হয়ে যাবে কি, এই হ্যাভের জায়গায় হবে কি হ্যাজ হবে, হ্যাভের জায়গায় হবে কি হ্যাজ হবে। কারণ কি ইচ যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বও যেটা ফলো করবে সেটা হবে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। তাহলে হবে ইচ অফ দ্য বয়েজ হ্যাজ ডান দেয়ার হোমওয়ার্ক, ঠিক আছে। তাহলে এখানে হ্যাভ যেটা আছে সেটা এখানে ভুল আছে। এরপরে আসছে 11 নম্বর। এখানে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। তাহলে স্পেলিংটাকে আমাকে ঠিক করতে হবে। তাহলে এই যে স্পেলিং যেটা আছে এই স্পেলিংটা আমাদের কোথায় আছে? সেটা হচ্ছে অপশান বি। তোমরা অবশ্যই দেখবে এটা অ্যাকোমোডেশন, ঠিক আছে। এটা হচ্ছে সঠিকটা। 12 আমরা চলে যাই, চুজ দ্য কারেক্ট ইডিয়ম মিনিং টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ প্রথম থেকে শুরু করা। তাহলে এই যে প্রথম থেকে শুরু করা এটা যেটা এই যে আইডোমেটিক ফ্রেজ যেটা আছে, ইডিয়ম যেটা আছে, এই ইডিয়মটার মানে কোনটা হবে? তাহলে এটা হয়ে যাবে ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। এটারও মানে হচ্ছে প্রথম থেকে শুরু করা, ঠিক আছে, ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে এটা হচ্ছে কি সঠিক উত্তর। এরপরে আসছি 13 নম্বর, ঠিক আছে। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড। তাহলে আমরা জানি যে অ্যাকুইজডের পর সবসময় যেটা লাগে সেটাও কি অ্যাকুইজডের পর অফ লাগে, ঠিক আছে। অ্যাকুইজডের পর অফ লাগে, কারণ হচ্ছে অ্যাকিউজড অফ মানেই হচ্ছে এই যে অ্যাকুইজড অফ আছে, অ্যাকুইজড অফ মানে হচ্ছে চার্জ উইথ, মানে যে ওই কাজটার সাথে জড়িত, ঠিক আছে। তাহলে চার্জ উইথ, তাহলে এই যেটা আছে দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, অর্থাৎ চুরির দায়ে অভিযুক্ত। তাহলে এই যে অ্যাকিউজড অফ, তাহলে অ্যাকিউজড অফ মানে হচ্ছে চুরির দায়ে অভিযুক্ত, বা হ্যাঁ চার্জ উইথ মানে হচ্ছে অভিযুক্ত, ঠিক আছে। তাহলে আমরা মনে রাখবো যে অ্যাকিউজডের সাথে অফ লাগলে সেটা মানে হয়ে যাবে চার্জ উইথ। তাহলে এখানে যে চার্জ উইথ বোঝাচ্ছে, তাহলে সেটা হয়ে যাবে অ্যাকিউজড অফ। তাহলে অপশান সি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আসছে কোশ্চেন নম্বর 14, বলেছে হুইচ অ্যামং দ্য ফ্লোয়িং ইজ কারেক্টলি স্পেল্ড, মানে সঠিকভাবে কোনটি লেখা হয়েছে। তাহলে এটা হয়ে যাবে অপশান সি, ঠিক আছে, লেফটেন্যান্ট। তাহলে মনে রাখবে এই লেফটেন্যান্টে যখন স্পেলিংটা দেখবে তাহলে প্রথমে যেটা থাকবে LIE, লাই, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে এটা দিয়ে শুরু হবে। এরপরে আসছি, আচ্ছা পিক দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। তাহলে প্যাসিভ ফর্ম অর্থাৎ প্যাসিভ ভার্বের কথা বলছে, তাহলে এটা কি হবে? এক্ষেত্রে যেরকম বলেছে 15 নম্বরে হি হ্যাজ ডান দ্য হোমওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য হোমওয়ার্ক, তাহলে এটা সোজা আসবে দ্য হোমওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম, ঠিক আছে। তাহলে অপশান সি, কারণ কি হোমওয়ার্ক যেটা আছে এটা সাবজেক্ট হিসেবে আসবে দ্য হোমওয়ার্ক, এবারে হ্যাজ যেহেতু আছে তো হ্যাজ থাকবেই, কারণ এটাও সিঙ্গুলার আসছে হোমওয়ার্কের সাথে। তারপরে বিন লাগবে এক্সট্রা করে, যেহেতু হ্যাজ আছে তো বিন লাগবে, তারপরে ডান বাই হিম, ঠিক আছে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আসছি সেকশন 3, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা। এক্ষেত্রেও 15টা প্রশ্ন থাকবে। প্রথম আমরা দেখছি, এই প্রথম যেটা বলা আছে যে তেলেঙ্গানার কোথায় ন্যাশনাল টার্মারিক বোর্ড, মনে রাখতে হবে ন্যাশনাল টার্মারিক বোর্ড এর সদর দপ্তর উদ্বোধন করলেন কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঠিক আছে। তাহলে এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ন্যাশনাল টার্মারিক বোর্ডের সদর দপ্তর কোথায় মানে উদ্বোধন করলেন? তাহলে এটা উত্তর হয়ে যাবে কোথায়? নিজামাবাদ, ঠিক আছে। তাহলে এটা উত্তর হয়ে যাবে নিজামাবাদ। এরপরে আসছি 2 নম্বর, এটা আমরা জানি কিছুদিন আগে IRCTC চেঞ্জ করেছে যে ট্রেন ছাড়ার কত ঘন্টা আগে রিজার্ভেশনের চার্ট তৈরি করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। তাহলে আগে কম ছিল, এখন সেটাকে বাড়িয়ে করা হয়েছে 8 ঘন্টা, ঠিক আছে, 8 আওয়ার্স। তারপরে 3 নম্বর প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটাকে RBI বলছি, এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর অর্থাৎ ED হিসাবে কে নিযুক্ত হলেন কি? ঠিক আছে, এক্সিকিউটিভ ডিরেক্টর। তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে কি কেশবন রামচন্দ্রন, ঠিক আছে, অপশান ডি, অপশান ডি কেশবন রামচন্দ্রন। 4 নম্বর, 2025 সালের জুন মাসে ভারতের রাজ্যভিত্তিক GST, ঠিক আছে, তাহলে এই GST সংগ্রহের শীর্ষে রয়েছে কে, অর্থাৎ কোন রাজ্যের কথা বলা হয়েছে যে GST কালেকশন, এই যে GST কালেকশনের ক্ষেত্রে সব থেকে বেশি GST কালেকশনের লিস্টে টপ পজিশনে রয়েছে মহারাষ্ট্র, তাহলে অপশান বি মহারাষ্ট্র, ঠিক আছে। এরপরে আসছি, আচ্ছা এই যে আছে মুখ্যমন্ত্রী গুরু শিষ্য পরম্পরা যোজনা, মুখ্যমন্ত্রী গুরু শিষ্য পরম্পরা যোজনা চালু করলো কোন রাজ্য সরকার? তাহলে এটা আমরা জানি বিহার, ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে বিহার। তাহলে প্রোগ্রামটা কি? মুখ্যমন্ত্রী গুরু শিষ্য পরম্পরা
যোজনা, ঠিক আছে। এটা চালু করলো কোন রাজ্য সরকার? বিহার। এরপর আসছি, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন মার্ক কার্নি? মার্ক কার্নি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কানাডা। সঠিক উত্তর কানাডা, ঠিক আছে। এরপরে আসছি, 28th ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স, মনে রাখতে হবে এটা, ই গভর্নেন্স বা এনসিইজি অনুষ্ঠিত হবে কোথায়? ঠিক আছে, তাহলে এই যে বলেছে যে 28th যেটা আছে, এই 28th ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স যেটা আছে, এটা অনুষ্ঠিত হবে কোথায়? তাহলে এটা হবে কোথায়? অপশন এ বিশাখাপত্তনম, ঠিক আছে, বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে। এরপর আসছি, চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স সিস্টেম বা যেটাকে আমরা বলি সিআইডিএস, ঠিক আছে, এই যে চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন কে? তাহলে এটা হবে সঠিক উত্তর হবে আশুতোষ দীক্ষিত, আশুতোষ দীক্ষিত। এখানে যে প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন যেটা আছে একদম বাছাই করা গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য, তোমরা অবশ্য দেখলেই বুঝতে পারবে যে এই যে প্রশ্নগুলোর মান কীরকম আছে, ঠিক আছে। তাহলে চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স সিস্টেম হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আশুতোষ দীক্ষিত। এরপরে আসছি, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025, তাহলে ওয়ার্ল্ডের যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স আছে 2025, এখানে ভারতের অবস্থান কত? তাহলে এক্ষেত্রে ভারতের যে অবস্থান, এক্ষেত্রে ভারতের অবস্থান হচ্ছে 151, এটা মনে রাখতে হবে, 151, ঠিক আছে। টোটাল 180 দেশের আউট অফ 180 ভারতের অবস্থান হচ্ছে 151, ঠিক আছে। এক্ষেত্রে ফার্স্ট হয়েছে নরওয়ে, নরওয়ের পজিশন হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক করেছে নরওয়ে, ভারতের অবস্থান হচ্ছে 151 আউট অফ 180 কান্ট্রি, ঠিক আছে। এরপরে আসছি, আচ্ছা 10 নম্বর, কোন দেশের সাথে হিস্ট্রিক ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করলো ভারত? আচ্ছা বলছে কোন দেশের সাথে হিস্ট্রিক ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টস ভারত সাইন করেছে, তাহলে সেটা হয়ে যাবে ইউকে, অর্থাৎ যুক্তরাজ্য, যেটাকে আমরা বলছি ইউনাইটেড কিংডম, ঠিক আছে, অপশন বি। এরপরে আসছি, ভারতের কোথায় প্রথম এডুসিটি তৈরির ঘোষণা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস? ঠিক আছে, তাহলে দেবেন্দ্র ফডনবিস ভারতের প্রথম যেটা এডুসিটি তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে নবি মুম্বাই, নবি মুম্বাই, ঠিক আছে, তাহলে অপশন ডি। আচ্ছা 12 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে? বিশ্ব পরিবেশ দিবস, তাহলে এক্ষেত্রে যেটা একটু বলে রাখবো যে এই যে বিভিন্ন পরিবেশ দিবস যেটা আছে, যে বিভিন্ন ইম্পর্টেন্ট ডেজ যেগুলো আছে, সেগুলি সম্পর্কে আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করেছি জিকে চ্যানেল, জিকে প্লে লিস্টে, সেটা অবশ্যই দেখে থাকবে, না হলে আমরা প্লে লিস্টে সেটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এই যে বিশ্ব পরিবেশ দিবস যদি বলে, তাহলে বিশ্ব পরিবেশ দিবস জানি আমরা কোন দিনে পালন করা হয়? 5th জুন, অর্থাৎ 5ই জুন, ঠিক আছে, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, ঠিক আছে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেজ, ঠিক আছে। তারপরে আসছি 13 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ 2025 অনুষ্ঠিত হবে কোথায়? তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে এই যে ওমেন্সদের জন্য অর্থাৎ মহিলা বিশ্বকাপ যেটা আছে, ক্রিকেট বিশ্বকাপ, এটা অনুষ্ঠিত হবে কোথায়? তাহলে আমরা জানি এটা 4টা অপশন দেওয়া আছে, ভারত শ্রীলঙ্কা উভয় দেশেই, তাহলে আমরা জানি এটা ভারত ও শ্রীলঙ্কা দুই দেশের মধ্যেই অনুষ্ঠিত হবে, ঠিক আছে, যৌথভাবে, তাহলে সেটা হবে অপশন সি, ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ, এটা অনুষ্ঠিত হবে 2025 উভয় দেশে, অর্থাৎ ভারত ও শ্রীলঙ্কা, ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন আমরা দেখব, বলা হচ্ছে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, ঠিক আছে, এই যে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস যেটা আছে এটা পালন করা হয় 7 জুন, 7 জুন। আচ্ছা বিভিন্ন দিবসের জন্য আবার তাদের থিমও জিজ্ঞাসা করে, তাহলে এই বছরের জন্য যে এই যে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, এর থিম কি ছিল? তাহলে এর থিম আমি বলে দিচ্ছি, এর থিম ছিল ফুড সেফটি, সায়েন্স ইন অ্যাকশন, ঠিক আছে। তাহলে এবছরের যদি বলা হয় যে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস 2025 যেটা পালন করা হয়েছে, সে 2025-এ তার থিম কি ছিল? তার থিম ছিল ফুড সেফটি সায়েন্স ইন অ্যাকশন, ঠিক আছে, আর পালন করা হয় কবে? 7 জুন, ঠিক আছে। এরপরে আসছি আমরা 15 নম্বর প্রশ্ন, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স, তাহলে এই যে সিসিপি যেটাকে বলা হয় সিসিপিআই, তাহলে এই সিসিপিআই এক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স সিসিপিআই 2025-এ ভারতের স্থান কত? অর্থাৎ এক্ষেত্রে ভারতের স্থান হচ্ছে 10, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ভারতের স্থান হচ্ছে 10, ঠিক আছে। তাহলে সিসিপিআই
হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স, এক্ষেত্রে ভারতের অবস্থান হচ্ছে 10th র্যাঙ্ক করেছে। ঠিক আছে, তাহলে এই ছিল 15টা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমি দিয়েছি, এটা হচ্ছে কমেন্টে জানাবে তোমরা অবশ্যই এর উত্তর কি হবে, যে ওমেন্স এশিয়া কাপ হকি যেটা আছে, মনে রাখতে হবে হকির কথা বলছি, ঠিক আছে। ওমেন্স এশিয়া কাপ হকি 2025 অনুষ্ঠিত হলো কোথায়, মানে কোথায় অনুষ্ঠিত অলরেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তাহলে সেটা এই যে ওমেন্স এশিয়া কাপ হকি 2025 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে। 4টা অপশন দেওয়া আছে, রাশিয়া, সেকেন্ড অপশন জাপান, অ্যান্ড 3 নম্বর অপশন হচ্ছে চীন বা চায়না, আর 4 নম্বর হচ্ছে ব্রাজিল। তাহলে এটা সঠিক উত্তর কী হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর এই ছিল আমাদের যেটা 45টা একদম বাছাই করা সেরা প্রশ্ন উত্তর। হ্যাঁ, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তী ভিডিওর জন্য। এবং আপার প্রাইমারি টেট যেটা আছে, আপার প্রাইমারি টেট গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকের জন্য ভিডিও এই চ্যানেলটার মধ্যে আপলোড করা হবে। সো এখানেই শেষ করছি, থ্যাংক ইউ, জয় হিন্দ।